ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 কমছে না আক্রান্তের সংখ্যা। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সাথে আছি দেবাশিস সরকার। রাজধানীর উত্তরা রিজেন্ট হাসপাতাল থেকে করোনা পরীক্ষার সনদ নিয়ে সম্প্রতি অনেকেই বিদেশে গেছেন, কিন্তু সেখানে গিয়ে অনেকের শরীরে ধরা পড়েছে কোভিড-19 উপস্থিতি। এই অবস্থায় হাসপাতালটিতে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, স্যাম্পল সংগ্রহ করলেও কোনো রকম পরীক্ষা ছাড়াই সনদ দিয়েছে কর্তৃপক্ষ। প্রমাণ মেলে আরও বহুবিধ দুর্নীতির। এরপরই হাসপাতালটি সহ গ্রুপটির প্রধান কার্যালয় সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি মালিক মোহাম্মদ শাহেদ সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে উত্তরা থানায়। শরীফুল ইসলাম খানের প্রতিবেদনে বিস্তারিত। এ যেন কেঁচো খুঁড়তে সাপের সন্ধান। ফ্রিজে পচা অর্ধগলা মাছের সাথে নামি দামি ওষুধ। রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেরিয়ে আসে চোখ কপালে ওঠার মতো এমন দুর্নীতির চিত্র। ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ আর চিকিৎসা সরঞ্জাম, সিসিইউ আইসিইউতে পুরনো কাঁথাবালিশ, সনাতনী প্যাথোলজি ল্যাব, নেই তেমন কোনো যন্ত্রপাতি। যা আছে বেশিরভাগই বিকল। কিন্তু এখানেই নাকি হয়েছে করোনা পরীক্ষা। এটার আইসিইউর যে অবস্থা, খুবই খারাপ অবস্থা। আমরা আপনার কি বলে ল্যাবে দেখলাম যে ফ্রিজের মধ্যে মাছ রেখেছে। আইসিইউতে বালিশ থেকে শুরু, কাঁথা বালিশ থেকে শুরু করে এমন অবস্থা রেখেছে, মানে এটা নর্মালি কোনো ওয়ার্ডেও রাখে না। আপনি দেখেন ডিসপেন্সারি, এই ডিসপেন্সারি সার্জিক্যাল আইটেমের এই যে চেহারা, এগুলো এক্সপায়ার হয়ে গেছে আজ থেকে আরও কয়েক বছর আগে। এইগুলি ব্যবহার করে সেখানে সেবা দেওয়া হতো। বৈশ্বিক এই মহামারীতেও যারা সেবার নামে এমন অপকর্ম করেছেন তাদেরকে বিচারের আওতায় আনার কথা বলেন তিনি। করোনার মতো একটা ক্রান্তিকাল, এই সময়ে আপনার এরা যে দুর্নীতিটা করেছে বা যারা এটা করেছে, আমি তো তাদেরকে মানুষ বলে মনে করি না। কারণ কি, একটা মানুষের কিন্তু পশুরও কিন্তু তার একটা মিশে থাকে। কারণ একটা পশু যখন আপনার তার খাবার গ্রহণ করে, এরপরে সে অতিরিক্ত খাবার খেতে চায় না, কিন্তু একটা মানুষ কিন্তু সে সময় বোঝে না। যাই আমরা প্রমাণ পেলাম যে এই ক্রান্তিকালের মধ্যেও কিন্তু সে এই দুর্নীতিটা বা এই অর্থ আত্মসাৎ করতে মানুষকে ঠকিয়েছে। সুতরাং এইটা কোনো মনুষ্যত্ববোধ আছে বলে এরকম কোনো মানুষ এটা করতে পারে বলে আমি বিশ্বাস করি না। এরপর আদালত হানা দেন উত্তরার 12 নম্বর সেক্টরে রিজেন্টের প্রধান কার্যালয়ে। দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেই রয়েছে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদের ছবি। সারোয়ার আলম জানান, নানাভাবেই অনৈতিক প্রভাব খাটাতেন তিনি। তার যে গাড়িটা আমরা জব্দ করেছি, যেখানে যে গাড়িটাতে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি এবং ফ্লাক্স স্ট্যান্ড বা আপনার প্রোটোকল গাড়ি এবং হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টিকার, সেখানে তার যে গানম্যান ছিল, এই গানম্যানটা হচ্ছে এই সমস্ত ওয়াকেটকের সামনে বসে থাকতো। মনে হতো সরকারি কোনো ভিভিআইপি যাচ্ছে, সামনে গানম্যান বসে আছে, তার ওয়াকেটকে বাঁচতেছে, এই একটু মাহমিদ আম্মি নিয়ে সেই কাজটা করতো, এবং এটি মারাত্মক অপরাধ। মূলত এই প্রধান কার্যালয় থেকেই পরীক্ষা নিরীক্ষা না করে করোনা পজিটিভ কিংবা নেগেটিভের ভুয়া রিপোর্ট দিত রিজেন্ট কর্তৃপক্ষ। শিশুবের তথ্য উপাত্তও পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাড়ির মালিক এসে সিলগালা না করার অনুরোধ জানান। কারণ আমি এখন প্রতি আইনের আওতায়, বুঝতে পারছেন তো, যার কারণে যেটা হলো যে কিছু করার নাই, এখন এটা করতে হবে। কিন্তু তাতে সাড়া না দিয়ে সামগ্রিক আইনি প্রক্রিয়া শেষ করে কার্যালয়টি সিলগালা করে দেন আদালত। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। রোমে পৌঁছানো একটি ফ্লাইটে বেশ কয়েকজন যাত্রী করোনা শনাক্ত হওয়ায় বাংলাদেশ থেকে সব ফ্লাইট এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। মঙ্গলবার এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গত সোমবার বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে পৌঁছায় ফ্লাইটটি। এর যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি করোনা ভাইরাস পজিটিভ। এরপরই এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। 2 মাস বন্ধ থাকার পর গত 16 জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়। এরপর বিমানের একাধিক বিশেষ ফ্লাইটে শতাধিক প্রবাসী ইতালি ফেরেন। সেখানে অনেক বাংলাদেশির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় রোমে লাৎসিও অঞ্চল কর্তৃপক্ষ প্রবাসী বাংলাদেশিদের ঢালাও করোনা ভাইরাস পরীক্ষার উদ্যোগ নেয়। এর আগে 15 জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল স্থগিত করেছে টার্কিশ এয়ারলাইন্স। দর্শক, ইতালির করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন সুমন। সুমন, কতজন বাংলাদেশের শরীরে করোনা শনাক্ত হয়েছে? আপনারা জানেন যে লাস্ট যে ফ্লাইটটি এসেছে ইতালিতে, রোমের এয়ারপোর্টে যেটি নেমেছে, সেখানে 12 জন বাংলাদেশির করোনা পজিটিভ পাওয়া গেছে। তো অনেকেরই বাংলাদেশ থেকে আনা যে সনদ ছিল যে তাদের করোনা ভাইরাস নেই, এমন সনদ ছিল, সেগুলো যে ফলস ছিল সেগুলা প্রমাণিত হয়েছে এখানে। বিশেষ করে আমি বলবো যে 5 নাম্বার বাংলাদেশের বিমানের যে ফ্লাইটটি নেমেছে, তখন 5 নাম্বার গেট দিয়ে
বেরোনোর সময় তাদেরকে পরীক্ষা করা হয় যে তাদের করোনা ভাইরাস আছে কিনা, সেখানেই ধরা পড়ে কিন্তু যে তাদের 12 জনের করোনা ভাইরাস, এবং সেখানেই তাৎক্ষণিকভাবেই সবাইকে ওইখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং যাদেরকে করোনা ভাইরাস শনাক্ত করা হয় তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়। তবে কোথায় পাঠানো হয়েছে এই ব্যাপারে এখনো কিন্তু নিশ্চিত হওয়া যায়নি এবং তাদের নাম পরিচয়ও জানা যায়নি। ইতালিতে পৌঁছানোর পর তাদের স্বাস্থ্য পরীক্ষা কোথায় হয়েছে, আক্রান্ত বাংলাদেশিদের কোথায় রাখা হয়েছে? কোথায় রাখা হয়েছে, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে কোথায় রাখা হয়েছে এই ব্যাপারটা এখনো নিশ্চিত হওয়া যায়নি, কারণ এই বিষয়টা তারা সম্পূর্ণই গোপন রেখেছেন স্থানীয় প্রশাসন, এবং তাদের নাম ঠিকানাও প্রকাশ করা হয়নি এখনো পর্যন্ত। তবে যেটা বাংলাদেশি কমিউনিটির মধ্যে যেটা আলোচনা হচ্ছে যে তড়িঘড়ি করে এই পর্যন্ত 6টি ফ্লাইট, বিশেষ ফ্লাইট কিন্তু ইতালিতে এসেছে, তাতে প্রায় 1300 বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে। তো এখানে যেটা তারা ধারণা করছে স্থানীয় প্রশাসন যে 10 জনের মধ্যে 6 জনই করোনায় আক্রান্ত রোগী, তারা যেটা ধারণা করছে, এবং যারা ইতিমধ্যে বাড়িতে চলে গেছে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছে তারা কিন্তু এই হোম কোয়ারেন্টাইনটা মানছেন না অনেকেই, তারা আসার পরপরই কিন্তু ঘর থেকে বের হচ্ছেন, মার্কেটে যাচ্ছেন, বন্ধুদের সাথে দেখা করছেন। তো এটার থেকে কিন্তু অন্যান্যদের ছড়াচ্ছে। তবে এ পর্যন্ত আমার জানা মতে 21 জন বাংলাদেশি কিন্তু আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। আর সর্বশেষ ভেনেতোর ইয়েজোলোতে 4 জন বাংলাদেশি, গতকালকে 4 জন বাংলাদেশির কথা শোনা গিয়েছে। সুমন, আপনি কি জানাতে পারেন যারা এখানে গিয়ে পজিটিভ ধরা পড়েছে তারা দেশে কোন হাসপাতালে পরীক্ষা করিয়েছিলেন? কারণ আজ ঢাকায় একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করা হয় যে হাসপাতাল থেকে যে নেওয়া হয়েছে এটা এখনো নিশ্চিত করা হয়। তবে যেটা তারা ধারণা করছে যে যাদেরকে পরীক্ষা করানো হয়েছিল তাদের অনেকেরই কিন্তু সার্টিফিকেট ছিল যে তারা পজিটিভ না এরকম সার্টিফিকেট ছিল, কিন্তু তাদের এখানে কিন্তু যখন পরীক্ষা করা হয়েছে তখন তাদের পজিটিভই ধরা পড়েছে। ধন্যবাদ সুমন আমাদের সাথে ইতালি থেকে যুক্ত হবার জন্য। ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো করোনা পজিটিভ হয়েছেন। সমালোচনার মুখে দ্বিতীয়বার করোনা পরীক্ষা করানোর পর তার সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এরই মধ্যে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, সেখানেই চলছে চিকিৎসা। স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে জ্বরে আক্রান্ত প্রেসিডেন্ট, সাথে রয়েছে ফুসফুসের সমস্যা। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের বলসোনারো আশ্বস্ত করেছিলেন হাসপাতাল পরিদর্শনই ছিল তার মূল উদ্দেশ্য। করোনা সংক্রমণ আর প্রাণহানির দিক থেকে বিশ্বের দ্বিতীয় দেশ ব্রাজিল, অথচ মহামারী মোকাবেলার বরাবরই ঢিলে ঢালা ভাব প্রেসিডেন্টের। এমনকি জনসম্মুখে মাস্ক পরার বিরোধিতা করেন তিনি। মার্চে যুক্তরাষ্ট্র সফরের আগে প্রথমবার করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। করোনা ভাইরাসে মোট প্রাণহানি 5,43,000 ছাড়িয়েছে, মোট আক্রান্ত 1,18,00,000 বেশি। নতুন করে 500-র বেশি মৃত্যু দেখল ব্রাজিল, মোট প্রাণহানি 66,000। লাতিন দেশটিতে সংক্রমণের শিকার 16 লাখ। একদিনে 4 শতাধিক মৃত্যুতে ভারতে 20,000 ছাড়ালো প্রাণহানি। দেশটিতে হু হু করে সংক্রমণ বাড়লেও মঙ্গলবার খুলে দেওয়া হয়েছে তাজমহলের মতো অনেক দর্শনীয় স্থান। এদিকে করোনায় সর্বোচ্চ 1,33,000 মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে অনেকটাই কমে এসেছে দৈনিক প্রাণহানি। দেশটিতে আক্রান্ত 31 লাখ। মেক্সিকোতেও বহাল আছে মৃত্যু আর সংক্রমণের ধারা। নতুনভাবে করোনার বিস্তার ঘটায় ফের লকডাউন দেওয়া হলো অস্ট্রেলিয়ার মেলবোর্ন আর স্পেনের কাতালুনিয়া। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেছে আরও 55 জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 2,151 জন। গেল 24 ঘন্টায় কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে 3,027 জন, পরীক্ষা হয়েছে 13,173টি। শনাক্তের হার 22.98%। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 1,68,645 জন। একদিনে 1,953 জন সহ মোট সুস্থ হয়েছেন 78,102 জন। বাদ পড়া, ঝরে পড়া শিশুদের তালিকাভুক্ত করে টিকাদান নিশ্চিত করা হচ্ছে। এছাড়া বাদ পড়া, ঝরে পড়া 15 থেকে 49 বছর বয়সী নারীদেরকেও তালিকাভুক্ত করে তাদের টিডি টিকাদান নিশ্চিত করা হচ্ছে। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,027 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,68,645 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 55 জন এবং এ পর্যন্ত 2,151 জন।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ফেনীর সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন। বিকেলে ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। সিভিল সার্জন অফিস জানায়, গত 12 জুন ডাক্তার সাজ্জাদের করোনা শনাক্ত হয়। শ্বাসকষ্ট হলে 14 জুন ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে গত 18 জুন তাকে ঢাকায় আনা হয়। এদিকে বরিশালে করোনা আক্রান্ত হয়ে পুলিশের এসআই মীর ফারুক মারা গেছেন। বিকেলে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত 5 জুলাই তার করোনা শনাক্ত হয়। শ্বাসকষ্ট হলে ওই দিন রাতেই ফারুককে আইসিইউতে নেওয়া হয়। করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে স্বেচ্ছাসেবক বা গিনি পিগ হতে চান অনেকে। এই তথ্য জানিয়ে গ্লোব বায়োটেক বলছে, আশা জাগা নিয়ে এই ভ্যাকসিন সহজলভ্য করতে দরকার সরকার বা আন্তর্জাতিক সংস্থার আর্থিক পৃষ্ঠপোষকতা। যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানে না সরকার। মেডিকেল রিসার্চ কাউন্সিল বলছে, বৈজ্ঞানিকভাবে তথ্য উপাত্ত পেলে বিধি মেনে আন্তরিকভাবে কাজ করবেন তারা। মাহফুজ মিশুর রিপোর্ট। প্রথম দফা প্রাণীদেহে ভ্যাকসিন প্রয়োগের সফলতার পর এখন আরেকবার ল্যাবরেটরি অ্যানিম্যাল ট্রায়ালের অপেক্ষায় গ্লোব বায়োটেক। সেজন্য আগের কাজের বৈজ্ঞানিক তথ্য প্রমাণ দিতে হবে মেডিকেল রিসার্চ কাউন্সিলে। সংস্থাটি বলছে, তা পেলে বিধি মেনেই পদক্ষেপ নেবে সরকার। হিউম্যানের উপর ট্রায়ালের ক্ষেত্রে আমরা ইথিক্যাল অনুমোদন দিব, আমাদের ন্যাশনাল রিসার্চ ইথিক্স কমিটি ওই ক্ষেত্রে কাজ করে। কিন্তু এর আগে যে এক্সপ্লোরেটরি স্টেজ, প্রি ক্লিনিক্যাল স্টেজ বা ল্যাবরেটরি স্টেজ গুলো আছে, সেগুলো ওনারা কোন পর্যায়ে আছেন এই সম্পর্কে কিন্তু আমরা কেউই কিছু জানি না। অবশ্যই আমরা আন্তরিক এবং আমরা চাই যে এই পরিস্থিতিতে একটি ভ্যাকসিন তৈরি হোক। সায়েন্টিফিক ওয়েতে এখানে কাটছাট করার কোনো সুযোগ নেই। প্রাণীদেহে চূড়ান্তভাবে সফল হলে তারপর মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ। সে কাজে লাগবে বিএমআরসির ইথিক্যাল কমিটির অনুমোদন। আর সবচেয়ে জরুরি, যাদের শরীরে প্রয়োগ করা হবে সেই মানুষ পাওয়া। আশার কথা, এ কাজে সম্পৃক্ত হতে এরই মধ্যে আগ্রহী অনেকেই। এখানে হিউম্যান মডেলে যখন ট্রায়াল হয় তখন কোনো আসলে মানুষজন কেউ গিনিপিগ বা রেবিট হইতে চায় না। আমাকে একজন ফোন করে বলতেছে যে উনি আমাদের ভ্যাকসিনের যখন ক্লিনিক্যাল ট্রায়াল হবে তখন উনি ভলান্টিয়ার হিসেবে আমাদের কাজ করবেন। এরকম আমাদের আরও অন্যান্য সায়েন্টিস্টদের সাথে যোগাযোগ করতেছে যারা স্বেচ্ছায় ভলান্টিয়ার হতে চাচ্ছে। ভ্যাকসিন তৈরি বিশাল ও ব্যয়বহুল প্রক্রিয়া। কোভিড-19-এর ক্ষেত্রেও সেই খরচ আরও বেশি। সাধারণ মানুষ সেই ভ্যাকসিন কেনার সামর্থ্য রাখে কিনা সেটিও বড় প্রশ্ন। আর তাই এ কাজে সরকারি বেসরকারি সহায়তা খুব জরুরি। পৃথিবীর সব জায়গায় যে ভ্যাকসিন নিয়ে যারা কাজ করতেছে তারা তাদের যে সরকার আছে, সরকার থেকে ওনারা বিভিন্ন অনুদান পাচ্ছেন বা সহযোগিতা পাচ্ছেন এবং বিভিন্ন সংস্থা যারা আছে আন্তর্জাতিক সংস্থাগুলো ওখান থেকেও পাচ্ছেন। তো আমরা আশা করতেছি আমরা এই ক্লিনিক্যাল ট্রায়ালের সময় আমরা আমাদের ভ্যাকসিনের যে জন্য আমরা হয়তো এই ধরনের সহযোগিতা আমরা পাব। এই দুঃসময়ে দারুণ আশা জাগাচ্ছে ভ্যাকসিন আবিষ্কারের এই প্রচেষ্টা। তাই কেবল নিয়ম নীতির বেড়াজালে এরকম শুভ উদ্যোগ যেন থমকে না যায়, সেই প্রত্যাশা দেশের কোটি মানুষের। সাথে চাওয়া, এই উদ্যোগে সরকার সর্বোচ্চ আন্তরিকতা দেখাবেন, তবে অবশ্যই সেটি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাজি। নিচ্ছে আবার একটা বিরতি, সাথে থাকুন। দর্শক স্বাগত, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। লকডাউন নিয়ে খুব একটা খুশি না ওয়ারিবাসী, তবে কেউ কেউ স্বাগতও জানাচ্ছেন এই উদ্যোগকে। সব মিলিয়ে লকডাউন কার্যকর করতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। আপনাদের কোনো অজুহাত কাজে আসবে না, কোনো অজুহাত কাজে আসবে না। ওয়ারির বাসিন্দা তিনি। সকালের নাস্তার জন্য দুদফা স্বেচ্ছাসেবকদের দিয়ে পাউরুটি আনিয়েছেন, কিন্তু কিনে আনা পাউরুটি তিনি খাবেন না। তিনি যা খাবেন তা তিনি নিজে গিয়ে কিনবেন। 2 বার পাউরুটি এনে দিয়েছি, উনি নাকি যে পাউরুটি পছন্দ হয় না, এই জন্য আমি নিজে তাকে নিয়ে যেয়ে দোকান থেকে পাউরুটি নিয়ে আসবো। উনি সত্যি কথা বলতে আমি ব্র্যান্ডেড জিনিস খাই না, আমি লোকাল জিনিস খাই, বাস শেষ। পছন্দের পাউরুটি কিনতে পেরে এ ভদ্রলোক অনেক খুশি। এমন অনেক হাস্যকর আবদার নাকি করে থাকেন এখানকার কিছু বাসিন্দা। আমি ডেন্টিস্টের কাছে যাচ্ছি, তো সামান্য অফিসিয়াল কাজ আছে আর কিন্তু প্রয়োজনের খাতিরে যাইতে হবে না। সংক্রমণের মাত্রা বেশি থাকায় 21 দিনের লকডাউন চলছে রাজধানীর ওয়ারিতে। এখানকার অধিকাংশ বাসিন্দা ব্যবসায়ী, তাই ঘরবন্দি থাকায় তারা আর্থিক ক্ষতির শিকার। ওয়ারি যারা থাকে আমাদের সবার একদম কম হলে আপনি 1 লাখ টাকার উপরে খরচ আছে বলেন, তো এই 20-22 দিন এরকম আমরা কিভাবে এখন পাশায় কীভাবে থাকবো বলেন। আমাদের ব্যবসা আছে, বাজার করতে গেলে এখানে চড়া দামে সব একটা শাকের দাম দেয় না 10 টাকা, এখানে 20 টাকা করে নিচ্ছে শাক। ভাড়া দিতে হয়, সেজন্য আমি আজকে বেরোছিলাম অতি জরুরি প্রয়োজনীয় কাজে। ব্যাংকটা রাস্তার ওই পাশে।
তবে কেউ কেউ সাময়িক কষ্ট সত্ত্বেও লকডাউনকে ইতিবাচক হিসেবে দেখছেন। ভালো হয়ে যায়, কাজে আসলে ভালো, মানে যেইভাবে চলছে এইভাবে যদি রাখতে পারে তার রেজাল্ট ভালো হবে। আমাদের স্বাস্থ্যের জন্য বিবেচনা করে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটাই ভালো। যদিও আমাদের কষ্ট হচ্ছে, পুরনো ঢাকার যত ব্যবসায়ীরা তারা এখানে বসবাস করে, এখানেই থাকে, সুতরাং এই এলাকায় লকডাউনটা বাস্তবায়ন করার ক্ষেত্রে, কার্যকরের ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে। পুলিশ বলছে এখানকার অধিকাংশ বাসিন্দাই কারণে অকারণে ঘর থেকে বের হতে চান। এই টোটাল বিষয়টা নতুন, যার কারণে একটু তো বেগ পেতে হচ্ছে। এরপরে আমরা লোকজনকে বোঝানোর চেষ্টা করতেছি লকডাউনটা যাতে বাস্তবায়ন হয়। স্বেচ্ছাসেবকদের সাথে নিয়েও পুলিশ এই রেড জোনে লকডাউন এখনও পুরোপুরি কার্যকর করতে পারেনি। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের উত্তর কাট্টলী ওয়ার্ডে শেষ হয়েছে 21 দিনের লকডাউন। সব প্রবেশ পথ এবং দোকানপাট খুলে দেয়ায় ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। প্রশাসনের দাবি, লকডাউন সফল, এই এলাকায় কমেছে করোনা সংক্রমণের হার। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মহল্লা ভিত্তিক লকডাউনের কথা ভাবছে সিটি কর্পোরেশন। লকডাউন শেষ হওয়ায় সকালে খুলে দেওয়া হয় 10 নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের সবকটি প্রবেশপথ। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে 21 দিনে এই ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা কমে এসেছে 145 থেকে 16 জনে। ফলে এলাকাটি রেড জোন থেকে ইয়েলো জোনভুক্ত করেছে প্রশাসন। লকডাউন শেষে দোকানপাট খুলে দেয়ায় ফিরেছে প্রাণচাঞ্চল্য। সাধারণ ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছেন স্থানীয়রা। তবে সংক্রমণ কমে আসা কিংবা লকডাউনের সুফল নিয়ে ভিন্ন মত রয়েছে অনেকের। সেখানে অ্যাকচুয়াল পরিসংখ্যানটা দেওয়া হয়নি, যে কারণে আমরা হয়তো বুঝতে পারতেছি যে লকডাউন দেওয়াতে আমরা অনেক উপকার পাইছি, আসলে কিছুই না। এর মধ্যে লকডাউনের কারণে অনেক কমে আসছে, এখন এটা একটা ভালো দিক। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে 10 নম্বর ওয়ার্ডের প্রায় 1 লাখ মানুষকে ঘরবন্দি করে রাখা ছিল বিশাল চ্যালেঞ্জ। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং আর্থিক বরাদ্দ না থাকায় লকডাউন কার্যকরে বেগ পেতে হয়েছে বেশ। 20টি প্রবেশপথের 14টি বন্ধ করার পাশাপাশি নিয়োজিত ছিল 250 স্বেচ্ছাসেবী। মানুষকে বুঝিয়ে, আহ্বান জানিয়ে মানুষকে এই ঘরে বের হওয়া থেকে নিবৃত্ত রাখা, এটা অনেক চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ আমরা আল্লাহর রহমতে সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। চট্টগ্রামের 13টি ওয়ার্ড রেড জোনভুক্ত হলেও বাকি ওয়ার্ডগুলোতে লকডাউন করার সিদ্ধান্ত হয়নি। এখন থেকে পুরো ওয়ার্ড নয়, সুনির্দিষ্ট পাড়া মহল্লা ভিত্তিক লকডাউনের চিন্তা করছে সিটি কর্পোরেশন। স্বাস্থ্য অধিদপ্তর চূড়ান্তভাবে এটা জোনিং ম্যাপিং সম্পন্ন হলে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করবেন। এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক বা একেবারে আপনার কোনো রাস্তা বা কয়েকটা বাড়ি, এইভাবে লকডাউনে যাওয়া হবে যাতে জীবন এবং জীবিকার আমরা সমন্বয় করতে পারি। গত 16 জুন মধ্যরাত থেকে চট্টগ্রামের উত্তর কাট্টলী ওয়ার্ড 21 দিনের জন্য লকডাউন করা হয়েছিল। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। চিকিৎসা সেবা নিতে ঘুষ দেওয়ার কথা পুরনো। বরিশাল মেডিকেলে এর সাথে যোগ হলো নতুন অভিযোগ। করোনাকালে জরুরি ভিত্তিতে নার্স নিয়োগ দিয়েছে সরকার, তাদের কাছ থেকে নানা অজুহাতে টাকা আদায় করা হচ্ছে। দক্ষিণের সবচেয়ে বড় এই চিকিৎসা কেন্দ্রে এ এখন ওপেন সিক্রেট। আনিসুর রহমানের তোলা ছবিতে কাউসার হোসেনের 4 পর্বের ধারাবাহিকের শেষটি আজ। করোনা মহামারীতে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে 21 চিকিৎসকের পাশাপাশি নিয়োগ দেয়া হয় 152 জন নার্স। গেল 13 মে তারা যোগ দিয়েছেন কর্মস্থলে। কাঙ্ক্ষিত কর্মস্থলে যোগ দিয়েই সম্মুখীন হয়েছেন অনাকাঙ্ক্ষিত ঘটনার। বিভিন্ন খাত দেখিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে 2100 টাকা করে। আমরা নতুন আইসা এখনো কোনো কিছু জানতে পারলাম না, না জেনেই হঠাৎ করে শুনতেছি আমাদের এত টাকা দিতে হবে। আমাদের কাছ থেকে মোট 2100 টাকা নেওয়া হয়েছে। ফিক্সেশন, পিডিএফ ফাইল, সিল এবং আইডি কার্ড বাবদ 1300 টাকা এবং মেডিকেল ফিটনেসের জন্য 800 টাকা নেওয়া হয়েছে। টাকা উত্তোলনের দায়িত্বও ছিলেন নিয়োগপ্রাপ্তদের মধ্য থেকেই কয়েকজন। আইডি কার্ড, তারপর সিল, এগুলো তো আপনি টাকা বানাইতে পারবেন না, এগুলো তো চাকরির ক্ষেত্রে অবশ্যই জরুরি। সবাই দিয়ে দিছে অলরেডি, আমরা আপাতত নিতেছি আর কি, যারা কাজ করবে ওদেরকে দেব পরবর্তী সময়। বিষয়টি জানা আছে সেবা তত্ত্বাবধায়কের। অবৈধ এই লেনদেনের পক্ষেই সাফাই গাইছেন তিনি। আমি প্রমাণও করছি যে এরকম কোনো টাকা কারো কাছ থেকে নেওয়া হয় নাই। ওদের ছিল বানাইতে হবে, একটা ডিজিটাল ছিল বানাইতে হলে 300-350 টাকা লাগে। সেই হিসাবে ওদের টুকটাক যে খরচ হবে না তা না, ওদের টুকটাক খরচ হবে। হাসপাতাল পরিচালকের দাবি টাকা নেয়ার ঘটনা তার জানা নেই। উড়ন্ত কথা আমরা কিছু করতে পারি, তারপর আমল নিয়ে চেষ্টা করি। তো আমরা দেখলাম যে আমি যতটুকু জানি
এখানে এইভাবে জিনিসটা হয় না কখনো। আমার মনে হয় না এরকম একটা ঘটনা ঘটবে, আমার মনে হয় না। এবং এই করোনা পিরিয়ডে এই ধরনের ঘটনা ঘটবে অবিশ্বাস্য। প্রায় 2 মাস পেরিয়ে গেলেও এখনও বেতনই পায়নি নতুন নিয়োগপ্রাপ্তরা। এই মেডিকেলে যতবার জনবল নিয়োগ দেওয়া হয়েছে এমন অবৈধ লেনদেন হয়েছে প্রতিবারই। এই টাকার ভাগ চলে যাচ্ছে এক টেবিল থেকে অপর টেবিলে, তাই সব কিছু জেনেও নিশ্চুপ দায়িত্বপ্রাপ্তরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ভারতে গিয়ে লকডাউনের ফাঁদে 25 বাংলাদেশি বর্তমানে জেল খাটছেন। আটককৃতদের মধ্যে একজনের মৃত্যুতে পরিবারগুলোর মধ্যে আতঙ্ক আর উদ্বেগ বিরাজ করছে। রাষ্ট্রীয় উদ্যোগে দ্রুত সবাইকে দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। বছরের শুরুতে ট্যুরিস্ট ভিসায় ভারতে যান কুড়িগ্রামের 26 জন। করোনা ভাইরাসের কারণে লকডাউনে আটকা পড়েন তারা। শেষ হয়ে যায় ভিসার মেয়াদ। 3 মে তাদের আসাম থেকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়, কিন্তু রহস্যজনক কারণে মাঝপথে আটক করে নেওয়া হয় ধুবড়ী কারাগারে। আটক 26 জনের মধ্যে গত 1 জুলাই মারা যান বকুল মিয়া। লাশটাতে দিছে, এটা ভারতের নাম হচ্ছে যে লাশটা বাংলাদেশে ফেরত পাঠাইছে, কিন্তু আমার বাপের ছবি আমরা দেখতে পারিনি, এমন বিশ্রী অবস্থা বানিয়েছে। পরিবার দিক দিয়ে তেমন একটা সচ্ছল না, এরা খুব চিন্তিত এবং এমনকি এরা এমন ভীত হয়ে আছে যে এদের জন্য সরকারের একটা ব্যবস্থা করে দেয়। একমাত্র উপার্জনক্ষম সদস্য ভিনদেশে আটক থাকায় অন্য পরিবারগুলোর অবস্থাও শোচনীয়। খেয়ে না খেয়ে কাটছে দিন। আমাকে কামাই করে কিনা খিলাবো, ওই ছেলে আমার কামাই করে খিলাইছে বাবা। বাড়ির মধ্যে অনেক কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে 2টে মেয়ে নিয়ে এখন আমি কি করে খাবো। তাকেও ফির মানে ইভেন্টটা তোলার পরে নির্যাতন করছে। সরকারের কাছে অনুরোধ করে আমার বাচ্চাগুলো কানে যাও বাবা। আটককৃতদের বিরুদ্ধে ভিসার মেয়াদ উত্তীর্ণ এবং শর্ত ভঙ্গ করে কাজ করার অভিযোগে মামলা করেছে আসাম পুলিশ। এই মামলার চার্জশিটও দেওয়া হয়েছে দ্রুততম সময়ে। গভর্নমেন্টে যেহেতু কেসটা দিছে, এটাকে গভর্নমেন্ট উকিলে থাকবে। এটা আপনাদের জামিনের জন্য যদি লগা যায় তাহলে আপনারা তো প্রাইভেট উকিলে লাগাতে লাগবে। কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর জানান, আটককৃতদের ফিরিয়ে আনতে 4 জন আইনজীবী নিয়োগ করা হয়েছে। সবাই আসামিদের প্রতি মানে যারা আটক আছে, আটককৃতদের প্রতি সহানুভূতিশীল। তারা মনে করে যে অভিযোগে আটক হয়েছে এই অভিযোগে তাদের আটক থাকার কথা না। অসহায় পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। সরকারিভাবে তাদের যে দুর্বিষহ জীবনযাপন করছে, তারা ক্ষুধার্ত অবস্থায় আছে, তাদেরকে এই খাবারের বিষয়টা আমরা তাদেরকে এনশিওর করব। আমিন বাবু, যমুনা নিউজ। রয়েছে মুদ্রার উল্টো পিঠ। করোনা আক্রান্তদের মানসিক স্বাস্থ্য বিবেচনায় ভিডিও কল সেবা চালু করল দিল্লির একটি হাসপাতাল। দাবি, পরিবারের ভালোবাসার জন্যই এই ব্যবস্থা। ছোঁয়াচে হয় করোনা সংক্রমিত রোগীর সাথে কোনো স্বজন থাকার অনুমতি নেই হাসপাতালে। তাই আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা কেমন তা জানতে ব্যাকুল থাকে পরিবার। সেই ভাবনা থেকেই রোগীদের সাথে পরিবারের সরাসরি যোগাযোগের ব্যবস্থা করেছে দিল্লির একটি হাসপাতাল। কর্তৃপক্ষের এমন অভিনব ব্যবস্থায় খুশি স্বজনরা। সব সময় চিন্তায় থাকি ঠিকমতো ওষুধ খাচ্ছে কিনা। এখন একটু কথা বলে বেশ শান্তি লাগছে। আমার স্বামীর কিডনিতে সমস্যা আছে, সেই ব্যথায় কথাই বলতে পারছিলেন না। অনেকদিন পর একটু দেখতে পেয়েছি, সেটাই আনন্দের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের মানসিক স্বাস্থ্য এবং পরিস্থিতি বিবেচনায় যোগাযোগের বিশেষ এই সেবা চালু করা হয়েছে। বেশিরভাগ সময় স্বজনরা জানতে পারেন না রোগীর শারীরিক অবস্থা কেমন। এমনকি দূর থেকে বোঝানো সম্ভব হয় না কি অবস্থায় আছেন তার রোগী। এখন ভিডিও কলের মাধ্যমে তারা সরাসরি ভালো মন্দ জানতে পারছেন নির্দিষ্ট একটি সময়ে। 130 কোটি জনসংখ্যার দেশটিতে গেল 1 সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন শনাক্ত হচ্ছে 18,000-এর বেশি রোগী। বিশ্বে মোট সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে ভারত। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে আবার একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। মাস্ক করোনা সংক্রমণ রোধে এখন সময়ের সবচেয়ে প্রয়োজনীয় বস্তু, যা সবাইকে সুস্থ রাখতে সহায়তা করে। কিন্তু সেই মাস্ক ব্যবহারে আমরা কতটুকু সচেতন, কিংবা মাস্ক পরার সঠিক নিয়ম মানছি আমরা? জানবো আহমেদ রেজার প্রতিবেদনে। করোনা ভাইরাস মোকাবেলার প্রধানতম অস্ত্র মাস্ক।
যেটি একে অপরের ড্রপলেটের মাধ্যমে সংক্রমিত হবার সম্ভাবনাকে ক্ষীণ করে। ধরনভেদে সার্জিক্যাল, N95 কিংবা কাপড়ের মাস্কের রয়েছে বিভিন্ন কার্যকারিতা। নাক মুখ দিয়ে করোনা ভাইরাস দেহে প্রবেশের শঙ্কা বেশি, তাই মাস্ক পরার গুরুত্ব অপরিসীম, বিশেষ করে বাইরে বের হলে তো বটেই। সে মাধ্যমে যদি ছড়াচ্ছে, আপনি যদি নাক মুখটা খোলা থাকে, আপনি যদি মাস্কটা পরলেন কিন্তু নাক মুখটা আপনি নিচে নামায় রাখলেন, তাহলে তো আপনার লাভ হলো না। কারণ এই পুরো জায়গাটুকু আপনাকে বন্ধ করে রাখতে হবে। কীভাবে পরবে, কীভাবে খুলবে এবং কখন এটা আসলে পরা উচিত। বাসায় যদি কেউ আক্রান্ত থাকে অবশ্যই তার কাছ থেকে দূরত্ব মেনটেন করতে হবে এবং মাস্কটা অবশ্যই পরতে হবে। আর বাইরে গেলে তো অবশ্যই এটা পরবে, ম্যান্ডেটরি। তবে জনসাধারণ মাস্ক পরিধানের নিয়মের ব্যাপারে ততটা সচেতন নয়। কেউ কেউ আবার মনে করেন কেবল হাতে মাস্ক থাকলেই সুরক্ষা নিশ্চিত। পরার নিয়ম হয়েছে মুখের উপরে একটা মাস্ক পরতে হবে, এতে নিজের সেফ থাকবে, অন্যকেও সেফ রাখবে। মাস্কটা সঠিকভাবে ব্যবহার করলে আমরা দেখা যায় যে আমরা সর্দি কাশি, ধুলাবালি এগুলো থেকে রক্ষা পাই। কেউ মাস্ক নামিয়ে রেখেছেন দাড়ির কাছে, কেউ বা আবার নাক বের করে রেখেছেন। এতে কাজের কাজ কি কিছু হচ্ছে? নিয়ে ছাড়তেই না, আটকে যায়। আপনি যদি হাত দেন তাহলে নাকে মুখে যদি আপনার ভাইরাস থাকে তাহলে সমস্যা হইতে পারে। তবে এর চেয়েও ভয়ঙ্কর কাজ করছেন কেউ কেউ। মাস্ক কোনোভাবে মুখে রেখেই হরহামেশা জনসম্মুখে খুব আয়েসেই করছেন ধূমপান। মাঝে মাঝে খাই তো, কাজ কাম করলে যেমন এটা ধূমপান করে অভ্যাস, একটু খাই তো। এদিকে একই মাস্ক দিনের পর দিন পরিধানের প্রবণতা তো আছেই। কারণ জিজ্ঞাসায় আছে নানা ধরনের যুক্তি। 2 দিন 10 রুপে নামাজ পড়ে পারছি তো, এই জন্য মাস্কটা পড়তে পারি না। 1-2 দিন গাড়ি ধরছিলাম, গাড়িতে অনেক মোবাইল রানিং করছি। চিকিৎসকরা জানিয়েছেন আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির সংস্পর্শে এলে করোনা ভাইরাসে সংক্রমিত হতে পারে যে কেউ। তাই ঝুঁকি কমাতে নিশ্চিত করতে হবে সঠিক নিয়মে মাস্কের ব্যবহার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে 1 লাখ মাস্ক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে শহরের শহীদ হাসান চত্বর থেকে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। তিনি বলেন, যেহেতু করোনা ভাইরাসে অনেকে আক্রান্ত হচ্ছেন, তাই জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ। শুধু জেলা শহরে নয়, উপজেলা পর্যায়েও এই কার্যক্রম চলবে। করোনা সংকটে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানানো হয় বিত্তবানদের প্রতি। উদ্বোধনী দিনে স্বাস্থ্যবিধি মেনে প্রায় 5 শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। কোরবানির ঈদ উপলক্ষে রেল পথে পশু পরিবহন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। এতে প্রতি গরু পরিবহনে 1500 থেকে 2500 টাকা খরচ পড়বে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিটি ওয়াগনে 16টি গরু নেওয়া যাবে আর ট্রেনে 25 থেকে 30টি ওয়াগন থাকবে। মন্ত্রী জানান, সারা দেশ থেকে রাজধানীতে পশু আনার পরিকল্পনা করা হয়েছে। সেই সেবা কবে নাগাদ চালু হচ্ছে তা ব্যবসায়ীদের চাহিদার উপর নির্ভর করবে বলে জানান রেলমন্ত্রী। পশু পরিবহনে আমরা রেল সহযোগিতা করব এবং আমরা পরিবহন করব। খামারি তারা পরিবহনের যদি সহযোগিতা চান তাহলে আমরা রেল থেকে সেই সহযোগিতা দেব। আমরা এটা ডিক্লেয়ার করলাম, কালকে থেকে যদি মনে করি যে আমাদের 500 গরু অমুক জায়গায় তারা পরিবহন করতে পারবে, তারা রেডি হলে আমরা ট্রেন দিয়ে পরিবহন করে দেবো, কোনো অসুবিধা নেই। করোনা সংক্রমণের ধাক্কা লেগেছে চামড়া খাতে। এই অবস্থায় কোরবানির ঈদে কাঁচা চামড়ার দাম নিয়ে বিপর্যয়ের আশঙ্কা ব্যবসায়ীদের। বলছেন, ব্যাংক ঋণ না পেলে গত বছরের মতো নৈরাজ্য আবার হবে। 12 মাসই এখানে সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ হয় কাঁচা চামড়া। এই কাজে সম্পৃক্ত হয় হাজার হাজার মানুষ, নিশ্চিত হয় জীবিকা। বলছি রাজধানীর সবচেয়ে পুরনো চামড়ার আড়ত পোস্তার কথা। যুগ যুগ ধরে এখানে বেচাকেনা হয় চামড়া, কিন্তু করোনাকালীন এই সময়ে সকলের মধ্যেই দুশ্চিন্তা। গতবার 500-600 টাকা বিক্রি করে যদি আমরা টাকা না পাই, আর এবার 300 টাকা বিক্রি করে কিভাবে টাকা পাবো? র সেক্টরে কখনো আমাদের সরকার আমাদের দিক তাকাইল না, সবসময় ট্রেনের মালিক দিক তাকায়। পোস্তায় নিবন্ধিত আড়তদারের সংখ্যা প্রায় 300। ট্যানারি মালিকদের কাছে আড়তদারদের পাওনা 150 কোটি টাকা। গেল বছর বড় অঙ্কের এই বকেয়া তুলতে উদ্যোগ নেওয়া হয়, কিন্তু পরে করোনার কারণে ভেস্তে গেছে সবকিছু। 153 কোটি টাকার আমরা একটা এমইউ করিয়েছিলাম বিটিএ টেনার্সের সাথে এবং ফিনিশ লেদারের সাথে। তারা যে কমিটমেন্ট করেছিল, যে টাকা পয়সা দেওয়ার আশ্বাস দিয়েছিল, 5 to 10% টাকাও পরিশোধ করা হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ব্যাপারে ব্যথিত এবং মর্মাহত। চামড়া সংরক্ষণে ব্যাংক ঋণই ট্যানারি মালিকদের ভরসা।
কিন্তু এই খাতে বাড়ছে খেলাপি ঋণ। করোনা মহামারীতে বিশ্ববাজারে চামড়ার চাহিদা কমায় অর্থ পরিশোধেও বাড়ছে দীর্ঘসূত্রিতা। শিফটিংয়ের পর থেকে ট্যানারিগুলোর অবস্থা ভালো না। ট্যানারিগুলো মূলত আর্থিক সংকটের ভিতরে যাচ্ছিল, তারপরে করোনার পর ট্যানারিগুলো ম্যাক্সিমাম ট্যানারিগুলো বন্ধ হয়ে যায়। কোরবানির 15 থেকে 1 মাস পূর্বে যেন আমাদের যে লোনগুলো দেওয়া হয় এইগুলো যেন দেয়, তাহলে আমাদের চামড়াগুলো আমরা খুব সহজে সংগ্রহ করতে পারবো। অর্থায়ন যদি নিশ্চিত করা না যায় তবে চামড়ার দামে গেল বছরের মতোই তৈরি হতে পারে নৈরাজ্য। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলার বস আর বাংলার সম্রাট কোরবানির দুটি পশুর নাম। লালন পালন করেছেন যশোরের খামারি আসমত আলী গাইন। সুউচ্চ ষাঁড় দুটির মতো হাঁকছেন উঁচু দর। গরু দেখতে প্রতিদিনই খামারে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ। বাংলার বস আকৃতি প্রায় হাতির সমান, উঠবে এবারের কোরবানির পশুর হাটে। শুধু কি বাংলার বস হাটে রাজত্ব করতে নামবে, বাংলার সম্রাটও। এই ষাঁড় দুটো যশোরের মনিরামপুরের হুরগাতি গ্রামের খামারি আসমত আলী গাইনের। গরু লালন পালন করছেন 25 বছর ধরে। গেল বছর শখের বশে বস আর সম্রাটকে লালন পালন শুরু করেন আসমত। কোরবানির হাটে তুলতে তখন থেকেই যত্ন আত্তিতে কোনো কমতি ছিল না। প্রতিদিন দিয়েছেন সুষম খাদ্য। আমার স্বপ্ন ছিল বাংলার বস তৈরি করা। আমি 60 লাখ দাম চাইছিলাম, 50 লাখ বেচার ইচ্ছা। এখন দর দামে যা আসে। বাংলার বসের ওজন এখন প্রায় 42 মণ, আর 30 মণ ওজন সম্রাটের। 40-42 মণ হবে কালোটাই, আর এটা হবে 28-30 মণ। কোরবানির হাটে তোলার আগেই ষাঁড় দুটোকে দেখতে আসমতের খামারে ভিড় জমাচ্ছেন উৎসুক দর্শনার্থীরা। অনেক গরু দেখেছি, তো এত বড় গরু ইনশাআল্লাহ কখনো দেখিনি। অনেক বড় গরু, এরকম গরু সচরাচর চোখে পড়ে না। দারুণ বড় গরু, মানে দেখার মতো গরু। নামের মতো দামেও নজর কাটছে ষাঁড় দুটো। খামারি বাংলার বসের দাম চাইছেন 50 আর সম্রাটের 30 লাখ টাকা। জোহরা সেতু, যমুনা নিউজ। দর্শক দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ইচ্ছে আবার একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনায় ও করোনা উপসর্গে মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রত্যেক পরিবারকে 3 লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় জাতীয় প্রেস ক্লাবের পরিচালনা পর্ষদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের প্রকোপ, ভয়াবহতা ও প্রতিরোধের উপায় সম্পর্কে মানুষ যেন ঠিকভাবে জানতে পারে, সেজন্য গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। মন্ত্রী জানান, মত বিনিময়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম সহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যাতে আমরা সংক্রমণ মোকাবেলা করতে পারি, সেজন্যই মানুষকে আশাবাদী করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজবের বিরুদ্ধে যাতে সক্রিয় ভূমিকা রাখে, যারা গুজব রটায় তাদের বিরুদ্ধে যেন গণমাধ্যম সোচ্চার থাকে। করোনার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বর্তমান পরিষদের মেয়াদ প্রায় শেষ। চলমান পরিস্থিতিতে ভোট হবে নাকি প্রশাসক নিয়োগ হচ্ছে তা এখনও পরিষ্কার নয়। নির্দেশনার অপেক্ষায় বর্তমান মেয়র। করোনাকালে নির্বাচন সমীচীন হবে না বলছেন বিশ্লেষকরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার কথা ছিল গত 29 মার্চ। শুরু হয়েছিল প্রার্থীদের প্রচারণাও, কিন্তু করোনার কারণে স্থগিত করা হয় ভোট গ্রহণ। মেয়র আজম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে 5 আগস্ট। প্রশ্ন উঠেছে, এরপরে কি হবে? শোনা যাচ্ছে প্রশাসক নিয়োগের গুঞ্জনও। তবে করোনার এই পরিস্থিতিতে আপাতত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট নয়, বিকল্প চিন্তা করছে নির্বাচন কমিশন। যেহেতু করা হয়েছে, স্থগিত করে দেওয়া হয়েছে, 90 দিন আছে, এরপরে যদি মনে করেন 10-12 করে কোনো সমস্যা নেই, আইনগত কোনো নেই, যারা আছেন তারা দায়িত্ব পালন করে যাবেন। করোনাকালে নির্বাচন অনুচিত বলছেন বিশ্লেষকেরাও। সেক্ষেত্রে আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ বা বর্তমান মেয়রকে দিয়ে দায়িত্ব চালিয়ে নেওয়া যায় বলে মত তাদের। যেটাই জরুরি এবং সহজতর সেটাই করাই শ্রেয় হবে। আর এই মুহূর্তে কোনোভাবে সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই দিয়ে নির্বাচন করাটা কোনোভাবে যুক্তিযুক্ত হবে না।
করোনা পরিস্থিতিতে নির্বাচনের বিপক্ষে বিএনপির মেয়র প্রার্থীও, আর আওয়ামী লীগের প্রার্থী বলছেন নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। আইনে যেভাবে আছে ওনারা যেভাবে সিদ্ধান্ত নেন সেভাবে হবে। জনগণের স্বার্থ বিবেচনা করে, জনগণের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় চিন্তা করে কোনো নির্বাচনে এখন হওয়া উচিত নয়, এটা আমি মনে করছি। মেয়াদ শেষ হলে কি করবেন তা নিয়ে এখনো কোনো নির্দেশনা পাননি বর্তমান মেয়র। এই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হবে। আমি একজন জাতির জনপ্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের আমাদের জাতির পিতা আদর্শের একজন নগণ্য আমি কর্মী হিসাবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা অনুসারী হিসাবে সেই দায়িত্বটা আমি পালন করব। 2015 সালের 28 এপ্রিল সর্বশেষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। 3 মাস পর 6 আগস্ট সাধারণ সভার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন বর্তমান পরিষদ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। মহামারীর কারণে 4 মাস বন্ধ থাকার পর খুলে গেল ফ্রান্সের লুফার মিউজিয়াম। প্রথম দিনই পা রাখেন 7,500 দর্শনার্থী, যা গেল গ্রীষ্মের তুলনায় 30% কম। বেশিরভাগই ফরাসি এবং ইউরোপীয়রা। ভাইরাসের বিস্তার রোধে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। আগেই ছিল অনলাইনে টিকিট বুকিং, 11 বছরের বেশি বয়সীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। প্রবেশপথ এবং লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার সামনে দর্শনার্থীদের 1 মিটার দূরত্বে দাঁড়াতে হচ্ছে। লকডাউনে 1 কোটি ইউরো ক্ষতি গুনেছে লুফার। ভারতে কোভিড-19 ওষুধ হিসেবে কালো বাজারে চলছে রেমডিসিভির ও টোসিলিজুমাবের বিক্রি। ফলে বাজারে তৈরি হয়েছে কৃত্রিম সংকট, বেড়েছে দাম। সরকার প্রতি ডোজ ওষুধের দাম 5,400 রুপি নির্ধারণ করেছিল, অথচ বিক্রি হচ্ছে 6 থেকে 8 গুণ বেশি দামে। একজন করোনা রোগীর চিকিৎসায় 5 থেকে 6 বোতল ওষুধ লাগে। গুরুতর অসুস্থ রোগীদের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পাওয়ার পর থেকেই চাহিদা বাড়ে ওষুধগুলোর। এছাড়া ভারতে মজুতকৃত রেমডিসিভিরের বেশিরভাগ যুক্তরাষ্ট্র কিনে নেওয়ায় বেড়েছে সংকট। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে 4 মাস বন্ধ থাকার পর ইংল্যান্ড উইন্ডিজ ম্যাচ দিয়ে 22 গজে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। নতুন নিয়মে দর্শকশূন্য স্টেডিয়ামে করোনা পরিস্থিতিতে এই সিরিজে চোখে থাকবে সারা বিশ্বের কোটি ভক্তের সাথে সংশ্লিষ্ট দেশগুলোর। গুরুত্বপূর্ণ এই সিরিজের উপর নির্ভর করছে অনেক দেশের ভবিষ্যৎ পরিকল্পনা। সাউদাম্পটনে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। ডুবে যাওয়ার আগে টাইটানিকের শেষ যাত্রার শহর সাউদাম্পটন এবার ক্রিকেটের জন্য বয়ে আনতে পারে আশীর্বাদ। কারণ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় 4 মাস ধরে বন্ধ থাকা ক্রিকেট ফিরছে এই শহরেই। ইংল্যান্ড উইন্ডিজের এই সিরিজের উপর নির্ভর করছে ভবিষ্যৎ ক্রিকেটের রূপরেখা। নতুন করে ফিরছে ক্রিকেট, ক্রিকেটারদের সাথে যেন হাঁপ ছেড়ে বাঁচা কোটি ক্রিকেট প্রেমীর। প্রায় 4 মাস আগে এমসিসিতে অস্ট্রেলিয়া ভারতের নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে দর্শক সংখ্যা গড়েছিল নতুন রেকর্ড। সেই শেষ, এরপর স্তব্ধ। এসসিজিতে 13 মার্চ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ওয়ানডে, সেটিও ছিল দর্শক শূন্য মাঠে। স্বাস্থ্যবিধি মেনেই এই ম্যাচের ভেন্যু নির্ধারণ করেছে ইসিবি। রোজ বোল স্টেডিয়ামের প্রেস বক্সের সাথেই রয়েছে হিলটন আবাসিক হোটেল। নেই কোনো বাড়তি ট্রান্সপোর্টের ঝামেলা। সবকিছু বিবেচনায় প্রেস কনফারেন্সও হয়েছে ভার্চুয়ালি। দর্শক শূন্য স্টেডিয়ামে কিছুটা মানসিক ধাক্কা খেতে হতে পারে ক্রিকেটারদের। সেই সাথে বায়োসিকিউর ভেন্যুতে ক্রিকেট ফিরছে ঠিকই, তবে মানসিক স্বাস্থ্য নিয়ে আছে নতুন চ্যালেঞ্জ। করোনাকালীন ক্রিকেটের নতুন নিয়মের সাথে অভ্যস্ততার ব্যাপার রয়েছে। চুল কাটতে না পারা ইংলিশ ক্রিকেটারদের মাথায় দেখা যেতে পারে হেডব্যান্ড। নিরপেক্ষ আম্পায়ারের ফর্মুলা থাকছে না ইংল্যান্ড উইন্ডিজ ম্যাচে। অনফিল্ড আম্পায়ার থাকছেন রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলবরো। টিভি আম্পায়ার মাইকেল গফ। এলিট প্যানেলের 3 জনই ইংল্যান্ডের। হাত জীবাণুমুক্ত করতে মাঠের পাশেই থাকবে স্যানিটাইজার স্ট্যান্ড। উদযাপনে শুধুই থাকছে কনুইয়ের ব্যবহার। আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে টেস্ট শার্টের বুকের উপর সর্বোচ্চ 32 ইঞ্চি স্পন্সরের লোগো ব্যবহারের অনুমতি দিয়েছে আইসিসি। এত সব নিয়মকানুন আর করোনা শঙ্কার মধ্যে মাঠে নতুন মাত্রায় ক্রিকেট দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। ক্রিকেটের নতুন এই ফেরার উপর নির্ভর করছে ভবিষ্যৎ ক্রিকেটের রূপরেখা। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। এই ছিল করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাজিন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।